নিজের ভালো কে না চায়? আপনি চান না? কিন্তু চাইলেই তো হবে না। দেখে নিতে হবে ৭টি কাঁটা ঢুকে আছে কিনা। যদি একটাও কাঁটা থাকে তাহলে কিন্তু ভালো হওয়া খুব মুশকিল। কিন্তু সেই ৭টি কাঁটা কি কি? নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আরও ভালো থাকতে গেলে জীবন থেকে ৭টি কাঁটাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে। আসুন কাঁটাগুলো এক এক করে দেখে নেওয়া যাক। নাম্বার 1, অলসতা বা লেজিনেস। অলসতা বলতেই যে ভাবনাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে এটি একটি নেতিবাচক বা নেগেটিভ বিষয়। কোনো কিছু করতে ভালো লাগছে না, কাজে মন বসছে না, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করছে, এটাই অলসতা, তাই তো? কিন্তু একটা কথা বলুন তো, অলসতা কি আদৌ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, নাকি পরিস্থিতির চাপে পড়ে অলসতা আসে? কি মনে হয়? অলসতার কিন্তু অনেকগুলো কারণ থাকে। যেমন নাম্বার 1, যখন কেউ খুব অতিরিক্ত পরিশ্রম করে বা অত্যধিক মানসিক চাপের মধ্যে থাকে তখন এই অলসতা আসতে পারে। তখন সে যে ব্যবহারটা করে সেটাই আমাদের কাছে অলসতা বলে মনে হয়। আসলে সেটা কিন্তু তার একটু বিশ্রামের প্রয়োজনের বহিঃপ্রকাশ, কারণ তখন আর পারা যায় না। নাম্বার 2, কোনো কাজে যদি প্রেরণা বা ইন্সপিরেশনের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু অলসতা আসতে পারে। অর্থাৎ যদি মনে হয় যে একটা কাজ, সেটা করে আমি কি করব, কাজটা করে আমার কি লাভ হবে, এই ভাবনা থেকেও কিন্তু অলসতা আসে। কারণ তখন লোকে সেই সমস্ত কাজ এড়িয়ে যেতে চায়, কারণ মোটিভেশনই পায় না। 3 নম্বর, একটা ভয় কাজ করে, হেরে যাওয়ার ভয় বা ব্যর্থ হওয়ার ভয়। তখন লোকে কোনো কিছু শুরু করতেই দ্বিধাবোধ করে, কারণ তারা ভাবেন যে যদি কাজটা নিখুঁতভাবে করতে না পারি। 4 নম্বর, একটা বিষয় যেটা হচ্ছে হতাশা, উদ্বেগ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকলে কাজ করার প্রবণতা কমে যায়, যেটাকে আমরা অলসতা বলে ভুল করে থাকি অনেক সময়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমারই একজন পরিচিত ব্যক্তি, উনি একটা সময় প্রচুর পরিশ্রম করতেন, কিন্তু এখন তার বয়স বাড়ার সাথে সাথে এখন তিনি প্রায় কিছুই করতে পারেন না। ওনার কিছু সমস্যার জন্যে তিনি কিন্তু ইচ্ছা করে সেটা করেন না, উনি পারেন না। অথচ বাদবাকি লোকের ধারণা যে উনি অলস হয়ে গেছেন, তাই উনি কিছু করতে চান না, কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। তো কারণ যাই হোক, অলসতা কিন্তু মোটেও কাম্য নয়। তো তাহলে কি করতে হবে? দেখুন, অলসতার মূল যে কারণ, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে, তবেই তো তার সমাধান সম্ভব, তাই না? তো এক্ষেত্রে কিছু কাজ করা যেতে পারে। যেমন নাম্বার 1, একটা ক্লিয়ার বা স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে, তবেই কাজে এন্থু আসবে বা উৎসাহ আসবে। মিনিংফুল কাজ হলে তবেই ইচ্ছাশক্তিটা আসে। 2 নম্বর, এই বিষয়টা অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিও অলরেডি চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে যে যখন সমস্যা খুব বড় হয় বা কোনো কাজ যখন খুব বড় হয়, তখন সেটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে হয়। তারপর সেই ছোট স্টেপগুলোকে একটা একটা করে ওভারকাম করতে হয় বা অতিক্রম করতে হয়। তাহলে আলটিমেটলি দেখা যাবে সেই বড় সমস্যাটার সমাধান হয়ে গেছে বা বড় কাজটা আপনি করতে পারছেন, এবং সেক্ষেত্রে কাজটা কিন্তু আর অতটা কঠিন বলে মনে হবে না। প্রথমেই যদি সবটা একেবারে ভেবে বসেন তাহলে কিন্তু হবে না। 3 নম্বর হচ্ছে, একটা রুটিন থাকলে কাজ করতে সুবিধে হয়, নইলে কিন্তু সব কিছু ঘেঁটে হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই অলসতা এসে যাবে। 2 নম্বর যে কাঁটাটির কথা আলোচনা করব সেটা হচ্ছে খুব কমন একটা জিনিস, রাগ বা অ্যাঙ্গার বা ক্রোধ। তো রাগ কিন্তু আমাদের একটা ইমোশন বা আবেগ, এবং আমরা সকলেই জানি যে রাগ যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু সেটা ডিস্ট্রাকটিভ হয়ে ওঠে বা ধ্বংসাত্মক হয়ে ওঠে। রাগের কারণ তো আলাদা করে বলে দিতে হয় না। আপনি যখন কোনো কিছু পেতে চাইছেন, অর্থাৎ আপনার লক্ষ্য পূরণে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তখন আপনার রাগ হতে পারে। আপনাকে কেউ থ্রেট করছে বা হুমকি দিচ্ছে, আপনার মনে মনে রাগ হচ্ছে। আপনার ওপর যদি কোনো রকম অবিচার হয়, সেক্ষেত্রেও আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আর শারীরিক কিংবা মানসিক অসুস্থতার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু রাগ হিসেবেই সেটা বহিঃপ্রকাশ হয়। তাহলে রাগ কন্ট্রোল করার জন্য কি করতে হবে? প্রথমত, আগের মতোই রাগের মূল কারণটা খুঁজে বের করতে হবে। রেগে গেলে একটা বিরতি বা পজ নেওয়াটা খুব দরকার, না হলে কী হবে, উত্তরোত্তর সবটা বাড়তেই থাকবে। মন
ঠান্ডা হওয়ার একটা সুযোগ দিতে হবে। কারণ একটা জিনিস দেখুন, রাগ কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। প্রেশার বেড়ে যাওয়ার মতন ঘটনা ঘটতেই পারে। কাজেই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করাটাই উচিত। ঘন ঘন রাগ হলে কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়াটা খুব দরকার। 3 নম্বর যে কাঁটা সেটি হচ্ছে ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ বস্তুবাদ। মানে পার্থিব জিনিসের ওপর অত্যধিক রকমের আকর্ষণ। আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, ভালো জায়গায় বেড়াবো, সবসময় ভালো, সব কিছু ভালো জিনিসগুলো আমার চাই। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম। এটার ফলে কি হয়, যদি আপনি সেটা ফুলফিল করতে না পারেন তাহলে আপনার মধ্যে হতাশা আসবে, একটা অহেতুক অ্যাংজাইটি তৈরি হবে বা উদ্বেগ তৈরি হবে, এবং এটা করার জন্য অনেক সময় আত্মসম্মান হানি হয়। কারণ একটা জিনিস তো ঠিক যে পার্থিব সুখ কিন্তু শেষ কথা নয়, এটা বুঝতে হবে। 4 নম্বর যে কাঁটা সেটা হলো হিংসা। হিংসা খুবই একটি মারাত্মক জিনিস, যে কোনো মানুষকে টোটালি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। সাধারণত অন্যের সঙ্গে তুলনা করা দিয়েই হিংসার সূত্রপাত হয়, এবং কার যে কিসে হিংসা সেটা বলা খুব মুশকিল। হিংসা কিন্তু এক ধরনের দুর্বলতা, যেটা আমাদের নিরাপত্তাহীনতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং অপূর্ণ যে আকাঙ্ক্ষা সেগুলোকেই প্রকাশ করে। মানে হিংসার মধ্যে দিয়ে এগুলো ফুটে ওঠে, আর এর ফলাফল হিসেবে কি হয়, সম্পর্ক নষ্ট হয়। কিন্তু হিংসা না করে যদি এটাকে ঈর্ষার দিকে চালিত করা হয় এবং সেটা একটা চ্যালেঞ্জের মধ্যে গ্রহণ করা যায়, তবেই সেটা মঙ্গল। অনেকে দেখেছেন হয়তো গাড়ির পিছনে লেখা থাকে, তোমার হিংসা আমার জয়। তার থেকে তো এটা ভালো যে হিংসা করো না, তোমারও হবে। অর্থাৎ ধৈর্য রেখে, লক্ষ্য স্থির রেখে অপূর্ণ ইচ্ছাটা পূরণ করার দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। 5 নম্বর পয়েন্ট যেটা, 5 নম্বর কাঁটা যেটা, সেটা হচ্ছে গসিপ, অর্থাৎ যাকে আমরা খুব সহজে বলে থাকি পিএনপিসি, বড় নিন্দা পরচর্চা। যদিও এটা ঈর্ষা থেকেই আসে। প্রথমত এই পিএনপিসি বা পরনিন্দা পরচর্চার জন্য সুনাম নষ্ট হয়। কার সুনাম নষ্ট হয়? যিনি এটা করছেন তার তো হয়, আর যাকে নিয়ে এই চর্চাটা হয় তারও সুনাম নষ্ট হয়। তার কারণ হচ্ছে অন্যায়ভাবে বা অতিরঞ্জিতভাবে যখন কোনো কিছু বলা হচ্ছে, তো ন্যাচারালি সেক্ষেত্রে সুনাম নষ্ট হওয়াটাই স্বাভাবিক। সাধারণত যেটা হয় যে বিভিন্ন রকম কর্মক্ষেত্র বা স্কুল ইত্যাদি ক্ষেত্রে এই পরচর্চা, পরনিন্দা এসব করার ফলে কি হয়, ব্যক্তিদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। সেটাই মূল লক্ষ্য থাকে, এবং সেক্ষেত্রেই এই পরচর্চাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়। এবার দেখুন, পরচর্চা বা পরনিন্দার জন্য যদি কেউ পরিচিত হন, তাহলে কি হবে, অন্যরা কিন্তু তার উপর আস্থা হারাবে, কোনোভাবেই তাকে বিশ্বাস করবেন না, এবং তাদের আনুগত্য নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে গসিপ, এটাকে কিভাবে সামলাবেন? দেখুন, একটা জিনিস হচ্ছে আপনাকে বিচক্ষণ হতে হবে। সমস্ত রকমের যে পরচর্চাই ক্ষতিকর সেটাও নয়। কোনো একটা মানুষের সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি যখন কোনো কিছু শেয়ার করছেন, সেটার পরিণতি কী হতে পারে সেটাও আপনাকে ভেবে দেখতে হবে ঠান্ডা মাথায়। শুধু অমুকে বলেছে বলে আমিও সেটা বলে দিলাম আর একজনকে, সেটা করলে হবে না। আর হচ্ছে আপনাকে কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে। আপনাকে যখন অন্য কেউ কারোর নামে কিছু বলছে, আপনার যদি অস্বস্তি হয়, তাহলে আপনি সেখান থেকে সরে যান। আপনি পরিষ্কার জানিয়ে দিন যে আমার এটা ভালো লাগছে না, আমি শুনতে চাই না। আর গুজব ছড়ানো কিন্তু একেবারেই ঠিক না। গুজব ছড়ানো এড়িয়ে চলুন। যদি কোনো কিছু মনে হয় যে এটা গুজব, তাহলে সেটা এড়িয়ে চলাটাই ভালো। 6 নম্বর যে কাঁটা সেটা হচ্ছে সেলফিশনেস বা স্বার্থপরতা। আদতে স্বার্থপরতা লোভ, উদাসীনতা, শোষণ এগুলোরই জন্ম দেয়, তাই তো? কারণ স্বার্থপর ব্যক্তি অন্যদের চাহিদাকে উপেক্ষা করতে পারে, সম্পর্ক নষ্ট করতে পারে, বিশ্বাস নষ্ট করতে পারে। কাজেই একটাই কথা, যে স্বার্থপরতা ত্যাগ করা উচিত সবার মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। 7 নম্বর এবং সর্বশেষ যে কাঁটা কথা আলোচনা করব সেটা হচ্ছে উদ্বেগ বা অ্যাংজাইটি। এটা কিন্তু একটি নীরব বোঝা, একেবারেই প্রায় অদৃশ্য থাকে, কিন্তু গভীরভাবে এটাকে পেই করা যায়। যখন কোনো রকম একটা অনিশ্চয়তা ঘনিয়ে আসে, কোনো কিছুর ফলাফল সম্পর্কে সন্দেহ তৈরি হয়, তখন এটা খুব বেশি করে অনুভূত হয় এবং মন ভীষণ রকম চঞ্চল হয়ে ওঠে।
আসলে উদ্বেগ হচ্ছে এক ধরনের ভয়, যেটা মানসিক শান্তি এবং শক্তি সব কিছু পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এবার আমি বললেই বা যে কেউ বললেই যে উদ্বেগ কমে যাবে এমনটাও নয়। কিন্তু যেহেতু এটা আমাদের সাধারণ বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, তাই উদ্বেগটা কম করার চেষ্টা করাটাই ভালো। আর সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।